উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে শুধু উপদেষ্টারা না, এনসিপি সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপদেষ্টা এবং এনসিপি নেতারা পালিয়ে যাওয়ার পর সাধারণ শিক্ষার্থী পুলিশ মুখোমুখি সংঘর্ষ হবার। এদিকে এবার উপদেষ্টাদের সাথে এনসিপি নেতাকর্মীরাও দেশ থেকে পালাচ্ছে। সার্জিস হাসনাত সহ 30 নেতাকর্মী একসাথে দেশ ত্যাগ করছে। দেশে এই মুহূর্তে ধ্বংসলীলা চলছে, প্রতিটা জনগণের কাঁপুনি শুরু হয়েছে। নাহিদ ইসলাম বলতেছে উপদেষ্টাদেরকে বিশ্বাস করা ভুল ছিল, তারা প্রতারিত হয়েছে, তারা ধোঁকা খেয়েছে, তাদের বিশ্বাস করা ঠিক হয়নি। হঠাৎ করে নাহিদ ইসলাম এই ধরনের কথা কেন বলতেছে? উপদেষ্টারা আখের গুছিয়েছে, সেফ এক্সিটের জন্য চিন্তা ভাবনা করছে। এটা কিন্তু এক ধরনের পলায়নমুখী অবস্থানে চলে গেছে। এদের সম্পর্কে ওরা নিজেরাই নিজেদেরকে সেই জায়গায় রাখতে পারে নাই, বা ইউনূস সাহেব তাদেরকে সেই জায়গায় রাখতে পারে নাই। এই জন্য হতাশা থেকে আমেরিকা ইউনূস সাহেবকে সেভ করবে। সেভ করবে না কাকে? নাহিদদেরকে। এই যে নতুন কিংস পার্টিটা এনসিপি, এই চিলড্রেন পার্টিটা আসলে টিকবে না। আমি ক্লিয়ারলি বলেছি, কোনো অস্তিত্ব থাকবে না। আমি গতকাল বলেছি, সেই প্রথম থেকে বলছিলাম, যখন জাতীয় নাগরিক পার্টি দলটা তৈরি হয়েছে তখন মানুষের কাছে মুহূর্তের মধ্যে এরা কিন্তু ওজন হারাই ফেলছে। প্লাস বিপরীত দলের নেতাদেরকে নিয়ে অধ্যত্বপূর্ণ বেয়াদবিমূলক কথাবার্তা এই দলটার পরিণতি খারাপের দিকে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একটি রহস্যময় চরিত্র। কখন তিনি কি ডিসিশন নেয়, কখন তিনি কারপন্থী, কখন তিনি কি করবে, কিছুই বোঝা বড়ই মুশকিল। সংবাদ মাধ্যমে গিয়ে উপদেষ্টাদের চুরি বেশি, রাজনৈতিক নেতাদের চুরি বেশি, আমরা প্রতারিত হয়েছি এমন একটা সরল ভাব নিতে চাইলে সেই প্রশ্ন, সেই সন্দেহ সকলের মনে। হ্যাঁ, ডক্টর ইউনূসকে নিয়ে অনেকেই এখন সন্দেহ করছে এবং দেশে আরেকটি নতুন ঘটনা ঘটে। উপদেষ্টাদের সাথে এনসিপি নেতাকর্মীরাও আজ পালিয়ে যাচ্ছে এবং তাদের সেফ এক্সিট তারা কিন্তু চূড়ান্তভাবে সফল করেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত কিছুদিন ধরেই কয়েকজন উপদেষ্টা গোপনে পরিকল্পনা করে আসছিল এবং তাদের রাস্তা পরিষ্কার করেছিল কিভাবে তারা দেশ থেকে পালিয়ে যাবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? দেশের মধ্যে তোলপাড় পরিস্থিতি হয়ে যায়। দেশ ফাঁকা পেয়ে আওয়ামী লীগ কর্মীরা এই সুযোগটাকে নিয়ে অনেক মানুষের ক্ষয়ক্ষতি করতেছে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ডক্টর ইউনূসের সর্বশেষ কি হয় এবং কোন কোন উপদেষ্টা পালিয়ে যাচ্ছে দেশ থেকে, এই সবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এটা কিন্তু এক ধরনের পলায়নমুখী অবস্থানে চলে গেছে। এদের সম্পর্কে ওরা নিজেরাই নিজেদেরকে সেই জায়গায় রাখতে পারে নাই, বা ইউনূস সাহেব তাদেরকে সেই জায়গায় রাখতে পারে নাই। এই জন্য হতাশা থেকে, কারণ ওরা জানে যে যেভাবে হোক আমেরিকা ইউনূস সাহেবকে সেভ করবে। তারা ভালো করে জানে এই উপদেষ্টা পরিষদের অ্যাটলিস্ট 60-70% আমেরিকা সেভ করবে। কেন? আইদার তাদের নাগরিক, অথবা ব্রিটেনের নাগরিক, অথবা ইউরোপের কোন নাগরিক। সো আমেরিকা তাদেরকে সেভ করবে। সেভ করবে না কাকে? নাহিদদেরকে। এই নাহিদ ইসলামরা সেফ এক্সিট কি জিনিসটা বোঝে? আমার যথেষ্ট সন্দেহ আছে এটা সেফ এক্সিট বোঝে কিনা। সেফ এক্সিট বলতে কিসে গেছে? পলায়ন শব্দটা না বলে সেফ এক্সিট কেন বলছে? সেফ এক্সিট শব্দটা কেন আসতেছে? সেফ এক্সিট ভদ্র ভাষায় বলা হয়। ভদ্র ভাষা মানে কি? তারা তাদের জন্য একটা শব্দ খুঁজছে, তো তাদেরকে যেন পলাতক না বলা যায়। তারাও কয়েকদিন পরে বলতে পারে যে আমরাও এরকম সেফ এক্সিট নিয়েছিলাম। আমি ইংরেজি শব্দ পাবলিক কম বোঝে। সেফ শব্দের অর্থ হলো সুবিধা, মানে নিরাপদ। হ্যাঁ, নিরাপদ এক্সিট করা, নিরাপদ বহির্গমন করা। কত সুন্দর বাংলা হয় না? নিরাপদ বহির্গমনকারী। হ্যাঁ, তো ওনারা পলাতক এটা হতে চান না, এই জন্য ওই সেফ এক্সিট ইংরেজি একটা শব্দ ব্যবহার করে। তবে আরেকটা দেখেন, গণ অভ্যুত্থানের কথা হচ্ছে। এরা কখনো বলে যে তারা বিপ্লব করছে, দ্বিতীয় বিপ্লব করছে, তারপর কতগুলি টার্মিনোলজি তারা ইউজ করেছে। সেদিন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা এনেছে। তাদের ধর্মগুরু হজরত ইউনূস আলাইহিস সালামও বলছেন যে ওনারা দ্বিতীয় স্বাধীনতা বলছেন না, দ্বিতীয় স্বাধীনতা, বিপ্লব। এখন হঠাৎ করে গণ অভ্যুত্থানে আসলো কেন? ডিমোশন হলো কেন? তার তো ডিমোশন হওয়ার কথা না। তারা তো মনে আছে প্রথম থেকে তারা বলছে এটা হলো তারা বিপ্লব করছে, রেভলিউশন। তারা সংবিধান বাতিল করে দিতে চেয়েছে, তারা সকল কিছু বাতিল করে দিবে। তারা বাংলাদেশের স্বাধীনতা 71-এ মানে না, তারা 47-এ স্বাধীনতা মানে বিপ্লব করে, রেভলিউশন করে তারা ক্ষমতা দখল করেছে। তারা হঠাৎ করে গণ অভ্যুত্থান বলছে, হঠাৎ করে তাদের নিম্নগামী হলো কেন? তারা হঠাৎ করে আমাদের 90-এর গণ অভ্যুত্থানের সাথে নিজেদেরকে মিলাচ্ছে কেন? এই বিপ্লবীরা কোথায় যাবে? তার মানে এখন দেখেন, আমার একটা ধারণা এই যে কথাগুলো পুরোটাই হলো পরাজিতের, যারা পরাজিত হয় তারা কোনো না কোনো ভাবে তার কাজগুলোকে ইয়ে করে, জাস্টিফাই করে। যে তারা এখন ভাবছে যে তারা আসলে ওই দিন জিতে নাই। তারা এখন যে কোনো খড়কুটো ধরে, গণ অভ্যুত্থানের নামে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করতেছে। সো এটা উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছে তা না, নাহিদ ইসলাম নিজেই কিন্তু সেফ এক্সিট চাচ্ছে। এই কথা তার মুখ থেকে বের করেছে, বের করা এটা তো বলার কথা না তার। সে বরং
সেফ এক্সিট ছেলেতে ধমক দেওয়ার কথা, সে ইন্টারভিউ দিচ্ছে কেন? কারণ নাহিদ ইসলাম নিজেই কিন্তু নিজেকে সারেন্ডার করছে যে আই এম সারেন্ডারিং টু দিস, যে আমারও বোধ হয় সেফ এক্সিট হতে পারে। মানে আগে থেকে শব্দগুলো পরিচিত করতেছে, তার কর্মীদের সাথে তার বন্ধুদের কাছে শব্দগুলো পরিচিত করতেছে। মানে তারা বিপ্লব থেকে সরে গেছে, রিভলিউশন থেকে সরে গেছে, সংবিধান বাতিল থেকে সরে গেছে, সংবিধান মানে না সরে গেছে, 47 স্বাধীনতা মানে সেখান থেকে সরে গেছে, সব জায়গাতে সরে এখন গণঅভ্যুত্থানে আসছে। সো নাহিদের এটা একটা অধপতন। মানে আমি বলতে পারি যে আমার একটা ধারণা, যেটা তার বক্তব্যটা আমি ডিটেইল একটু লাইভ দেখাচ্ছে, লাইভ মানে কি ভিডিওটা দেখার চেষ্টা করেছি। তো ভিডিওটা দেখে যেটা মনে হলো, শুধু সে না, অন্যান্য যারাও কথা বলে, উঠান বৈঠকে হাসনাতের কথা শুনলাম, আজকে সার্জিসের কথা শুনলাম, প্রত্যেকের কথা শুনলাম। সেই প্রথম থেকে বলছিলাম, যখন জাতীয় নাগরিক পার্টি দলটা তৈরি হয়েছে, দলটার উদ্বোধনী যে মহা আয়োজন ছিল, জাঁকজমকপূর্ণ, ইভেন ওই দিন তাদের নেতাদের যে কিছু বক্তব্য ছিল, তখনই বলছিলাম মানে কি বলা হয় যে অতি কি বলা হয় যে ধরেন ছটফটাইনা জিনিস বেশিক্ষণ থাকে না। এটা কিন্তু আবারও প্রমাণিত হলো। আপনার এনসিপির ভবিষ্যৎ কি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের যে কোনো মানুষ বুঝে, ভাই ওই সার্জিস হাসনাত আব্দুল্লাহরা কি বলতে সেটা জরুরি না। মাঠ পর্যায়ের বিষয়টা হচ্ছে এই যে দলটার যে সম্ভাবনা ছিল, তাদের নেতৃত্বের ভুলের কারণে, বিতর্কে জড়িয়ে যাবার কারণে, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, বিভিন্ন জিনিস এদের মধ্যে যখন চলে আসছে, তখন মানুষের কাছে মুহূর্তের মধ্যে এরা কিন্তু ওজন হারাই ফেলছে। প্লাস বিপরীত দলের নেতাদেরকে নিয়ে অধ্যত্বপূর্ণ বেয়াদবিমূলক কথাবার্তা, রাজনৈতিক শ্লিষ্টতা যেটা, সেটা না থাকার কারণে এই দলটার পরিণতি খারাপের দিকে যাচ্ছে। আজকে সাংবাদিক ইলিয়াস দেখেন, এনসিপির মূল যে পিলারগুলা, পিনাকি, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, মাহমুদুর রহমান, এরা কিন্তু মূল পিলার, মানে মার্কেটটার ব্যালেন্স রাখে, সেই পিলারগুলাই কিন্তু ধৈসা যাচ্ছে। আজকে সাংবাদিক ইলিয়াস দেখেন একটা বক্তব্য দিয়েছেন, গত 2 দিন যাবত নাহিদ ইসলাম, সার্জিস আলম তারা বলতেছেন যে অনেক উপদেষ্টারা সেফ এক্সিট নেওয়ার কথা ভাবছেন, তারা প্রতারণা করছেন, বিশ্বাসঘাতকতা করছেন। আর এই জায়গাগুলো নিয়ে তারা যখন এইসব কথা বলতেছেন, তো তাদেরকে কি কেউ পরামর্শ আগে দিছিল বা একটা গাইডলাইন দিছিল, তোমরা যেটা করতেছো এটা কিন্তু এরকম ভবিষ্যৎ হবে, দিছিল? তো এর মধ্যে প্রধান যিনি একজন সাংবাদিক ইলিয়াস, তিনি আজকে আপনার এনসিপির গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন। তার বক্তব্য যে আমি তো 5 তারিখের মানে 5ই আগস্টের পরের 6 দিনের মাথায় বলছিলাম, শুনছিলেন, আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। কথা কিন্তু সত্য, এরা প্রত্যেকেই কম বেশি টাকা পয়সা কামানো, প্রভাব প্রতিপত্তি, বিভিন্ন সেক্টরে নিজেদের লোক নিয়োগ করা, বদলি, ট্রান্সফার, ডিসি, ম্যাজিস্ট্রেট, যা পারছে, মানে হঠাৎ করে পাইলে যা হয় আর, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে আউলাই ফেলছে। তো ইলিয়াস সেই কথাই বলছেন যে আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন, এখন কাঁদেন কেন? এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, এটা সত্যি। এদেশে সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন, মানে বিপিনুরের দলের মতন। সেম বিপিনুর এই বিকাশ খাইতে খাইতে রাশের টাশের যারা আছে, এরা নিজেদের ওজন হারাই ফেলছে। তারপরও কিছু লোক আছে, টাকা পয়সা এখন এদেরকে দেয়, এরাও বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়াইয়া ওই বিকাশ পার্টির মতন এনসিপির ভবিষ্যৎ। ইলিয়াস বলছেন যে জামাত বিএনপির বাইরে 10-15 বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না। এটা সত্য, 10-15 বছর লাগবে না। ইলিয়াসের এই ক্যালকুলেশনটা একটু ভুল আছে, 5 বছর পরে আওয়ামী লীগ চলে আসবে, কারণ আমাদের ক্ষমতাসীন দলগুলো সবসময় এরকমই করে। হ্যাঁ, তো এনসিপি আর আসবে না। আর আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন, শতভাগ সত্যি কথা। ইউনূস সহ প্রতিটা উপদেষ্টা ধান্দাবাজি করছে। এখন সাংবাদিক ইলিয়াসের কাছে নিশ্চিত তথ্য আছে, বারবারই কিন্তু ইউনূস সাহেবের ধান্দাবাজির কথা বলতেছেন। সম্ভবত ওই যে নিজের ট্যাক্স মাফ করে নেওয়া, গ্রামীণ ব্যাংকের টেকনিক্যালি সরকারি, এই যে দেখেন ট্যাক্সের টাকা, এই যে আমাদের ইউনূস সাহেব বিদেশ ঘুরে আসছেন, সফর করেন, এগুলো কার টাকা? রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা। তো তিনি কি নিজে ট্যাক্স দিচ্ছেন? তিনি তো ট্যাক্স দিচ্ছেন না তার প্রতিষ্ঠান থেকে, তাহলে কার টাকা খায়? আমাদেরটা, ওনারটা ওনার প্রতিষ্ঠানে যায় বা মাফ করা নিচ্ছেন। এগুলো কিন্তু আলোচনায় আসবে ভাই, টুডে টুমরো, মনে রাখেন। তো সাংবাদিক ইলিয়াস ওইটাই বলছেন, এবং সবাই বিদেশে টাকা পাচার করছে। আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, সেখানে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারা না, আপনারাও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, এটাও 100% সত্যি। আর এই কারণে এনসিপি, ওই বিকাশ নুরুর যে দল, তারা কিন্তু মনে করলেন যে ঘুম হারা ভাই, যে এদের ভবিষ্যৎ কি হবে। স্বাভাবিক, আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগ শক্ত রিয়েকশন দিবে, এটাতে কোনো ভুল নাই। তবে সাংবাদিক ইলিয়াস এটাই বলছেন যে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, বিএনপিও মারবে। কেন মারবে? এই যে ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ মানে এই এনসিপির নেতারা মাঝে মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বা বিএনপির যে সিনিয়র নেতাদেরকে নিয়ে যে ধরনের বক্তব্য দেয়, স্পষ্ট বেয়াদবি অনেক জায়গায়। এগুলা কিন্তু আপনি সমালোচনা করবেন, কিন্তু ভাষা প্রয়োগ, গুন্ডা পান্ডা এরকম স্টাইলে কিন্তু কথাবার্তা বলেন ভাই, মানুষ এগুলো পজিটিভ নেয় না, আপনারা নিজেদেরকে দেখেই বুঝতেছেন আজকে। তো ইলিয়াস সেটাই বলছেন যে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। আচ্ছা, এরপরে বলছেন আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। যাদেরকে আদর করতে উপদেষ্টা, আদর করে উপদেষ্টা বানিয়েছো, তারাই এখন বেগুন, আলু, মূলা ধরাই দিছে। অথচ তাদের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে? এখন নাকে তেল দিয়ে ঘুমান। সামনে নির্বাচন জামাত আর বিএনপির মধ্যে, এটা স্পষ্ট। এনসিপির কোন নেতা, আমি আজকের লাইভে চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, হাসনাত বলেন, সার্জিস বলেন, আক্তার বলেন, যারা বলেন, এনসিপির কোন একজন নেতা এমপি হওয়া তো দূরের কথা, একটা মেয়র হওয়া তো দূরের কথা,
একটা উপজেলা চেয়ারম্যান সইতে পারবে না। তার উপজেলাতে আমার এই চ্যালেঞ্জটা, যদি বাংলাদেশে কখনো নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আসে, আওয়ামী লীগের বাদ দিও, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যদি মাঠে থাকে, এনসিপি আর এই দলগুলা যদি কোনো সাপোর্ট না দেয় অথবা নিজেদের আসন না ছাইড়া দেয়, এরা একটা উপজেলার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা কারো নাই। শুধু উপদেষ্টারা না, আপনাদেরও ব্র্যাকেটে এনসিপি, সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। কথা কিন্তু খুবই একটা ভবিষ্যৎবাণী, যদিও কথার মধ্যে সত্যতা আছে। আজকে যেইভাবে গতকালকে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম কথা বলছেন, রাজনৈতিক নেতারা কথা রাখেনি, উপদেষ্টারা কথা রাখেনি, তাদের সাথে বেইমানি করেছে এবং তাদেরকে বিপদে ফেলেছে, এই সমস্ত নানান কথাবার্তা পেছনে যেটা আসল, এটা হলো যে এক ধরনের হতাশা। এনসিপি যদি সেরকম জনসমর্থন নিয়ে দাঁড়ায় যেতে পারতো, তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না। তো একটা ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেন এই কথাগুলো বলছেন যে আমি তো 5 তারিখের 6 দিনের মাথায় বলেছিলাম, শুনেছিলেন, আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করেছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন, এখন কান্দেন কেন? তিনি বলছেন এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামাত বিএনপির বাইরে 10-15 বছর পর আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না। ইলিয়াস হোসেন বলছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনূস সহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদের কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারা না, আপনাদেরও সবাই সেফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামাতও মারবে। তিনি আরো বলছেন আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছো তারাই এখন বেগুন, আলু, মূলা ধরিয়ে দিয়েছে, অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে? সব শেষ তিনি বলেন এখন নাকে তেল দিয়ে ঘুমান, সামনে নির্বাচন হবে জামাত আর বিএনপির মধ্যে। ইলিয়াস বরাবরই কিন্তু খুব স্পষ্টভাবে কথা বলে, কাউকে ছাড় দিছে বলে আমার মনে হয় না। জামাত, বিএনপি কাউকে, এবং এটাই মানে সাংবাদিকদের এটাই বলা উচিত। কখনো কখনো অনেকে ক্ষুব্ধ হয় ইলিয়াসের বক্তব্য, আমি নিজে হয়তো সব কথা সমর্থন করি না, কিন্তু কোনো কোনো কথা কিন্তু খুবই বাস্তব ভিত্তিক। যেমন এই যে এনসিপি যারা এই তরুণদের, তাদেরকে কি সাপোর্ট করেনি? ইলিয়াস সাপোর্ট করেছে, তো তাদের নেতৃত্বকে, তাদের অভ্যুত্থানকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে, কথা বলেছে, এটা সত্য। কিন্তু এখনকার অবস্থায় এনসিপি যেই হতাশা ব্যক্ত করছে, যে উপদেষ্টারা সেফ এক্সিট কথা ভাবছে, এই জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইয়াজও করছে, তো তার বিপরীতে বলছে যে এনসিপির যারা, তারাও তো, তাদেরও সেফ এক্সিটের কথা ভাবা উচিত। কারণ তাদের পক্ষে বিএনপি নাই, জামাত নাই, আওয়ামী লীগ তো নাই, এবং ওই যে টাকা কামানো, গ্রহণযোগ্যতা হারানো, এটা যেমন অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আছে। সেই উপদেষ্টা হোক বা উপদেষ্টা না হোক, তো একটা কিন্তু মানে সতর্কবাণী তিনি দিয়েছেন। এটা আমার ধারণা যে অনেক সময় সত্য কথা ভালো লাগে না, কিন্তু সত্য কথাগুলি যারা গ্রহণ করতে পারে তারা কিন্তু ভালো করে। সুতরাং এই কথাগুলো তিনি বলছেন যে আমি একটু আদর দিয়েই বললাম কথাগুলো, কিন্তু এগুলি সত্য। এগুলি যদি তারা মাথায় রেখে কাজ করে তাহলে ভালো, আর না করলে কিছুই করার নেই। কিন্তু তিনি বলছেন যে এনসিপি বলে সামনে কিছু থাকবে না। আমিও বারবার কিন্তু বলি যে এনসিপির যেই প্রত্যাশা, মানে এনসিপির আগে, এনসিপি যখনই দল করতে গেছে তখনই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর ইউনূস সরকার গেলে পরে এই যে নতুন কিংস পার্টিটা এনসিপি, কেউ জাতীয় নাগরিক পার্টি বলেন, কেউ আবার একটু ব্যঙ্গ করে ন্যাশনাল চিলড্রেন পার্টি বলেন, এই চিলড্রেন পার্টিটা আসলে টিকবে না। আমি ক্লিয়ারলি বলেছি, এটা কোনো অস্তিত্ব থাকবে না। আমি গতকাল বলেছি, এটাকে আপনারা আজ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাবেন না, খুঁজে পাওয়ার কোনো কারণ নাই। কারণ কেন নাই, আমি এটা সবচেয়ে বড় পয়েন্ট আপনাদেরকে বলি। এই যে এই এনসিপির প্রধান নাহিদ ইসলাম যে বলেছে যে উপদেষ্টার এক্সিট করছে, একরকম পালায় যেতে চাচ্ছে, এরকম বলছে, তারা নিজেদের আখের গুছিয়ে ফেলেছে। আমি তো প্রশ্ন করি, নাহিদ ইসলাম সাহেব, আপনার যে যারা সাঙ্গপাঙ্গ, আপনার সাথে যারা আছেন, তারা কি করছে? আমরা তো শুনি যে একটা দীর্ঘ তালিকা আপনাদের মধ্যে আছে যারা অলরেডি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে ইনভেস্ট করে ফেলেছে, তারা বাড়ি গাড়ি এরকম করে ফেলেছে। আচ্ছা, উপদেষ্টাদের উপর যে দোষ দিচ্ছেন, আচ্ছা উপদেষ্টারা দোষী, উপদেষ্টা ব্যর্থ, আমরা একেবারে এক বাক্যে স্বীকার করি। কিন্তু এই উপদেষ্টারা কি করে? উপদেষ্টারা মন্ত্রণালয় চালায়, মন্ত্রণালয় আসলে উপদেষ্টারা চালায়। প্রথম 6টা মাস চিন্তা করে দেখেন তো, আসলে উপদেষ্টারা মন্ত্রণালয় চালিয়েছে নাকি আপনারা চালিয়েছেন? এনসিপি চালিয়েছে, সমন্বয়ের কাছে, এনসিপি হওয়ার আগে সমন্বয়ের পরিচয় যারা ছিল তারা চালিয়েছে। এবং শুধু তাই না,
প্রতিটা মন্ত্রণালয়ে একেবারে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে বেছে বেছে সমন্বয়কদের এক এক মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, ওয়ান কাইন্ড অফ ছায়া উপদেষ্টা। এই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইস, এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।